প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রায়হানস একাডেমির পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়, যেটা হচ্ছে বল। মোটামুটি ঝামেলার একটা চ্যাপ্টার। আজকে আমরা এই চ্যাপ্টারটাকে ট্রাই করব তোমাদের মনের মতো করে উপস্থাপন করার আর কি। সো সবাই পুরো ক্লাসটা দেখবে ইনশাল্লাহ। আশা করা যায় এই ক্লাসে তোমাদের কাছে বেটার কিছু দিতে পারবো ইনশাল্লাহ। তো চলো শুরু করি। তো এই বল চ্যাপ্টারটা আলোচনা করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা আসবে সেটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। নিউটন সাহেবের তিনটা সূত্র, তার প্রথম সূত্র নিয়ে কথাবার্তা বলবো। চলো একটু শুরু করি। নিউটনের প্রথম সূত্র, নিউটন সাহেব কি বলছেন? নিউটনের প্রথম সূত্র, প্রথম সূত্র সূত্রটা তোমরা সবাই টুকটাক ছোটবেলায় পড়ছো। বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু আজীবন স্থির থাকবে। বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু আজীবন স্থির থাকবে। গতিশীল বস্তু সমবেগে চলবে। গতিশীল বস্তু সমবেগে চলবে। এটি হচ্ছে আমাদের নিউটন সাহেবের সূত্র। এটাই উনি বলছেন। তো আসলে এই সূত্রটাকে আমরা একটু পোস্টমর্টম করবো আর কি। আসলে এই সূত্র তো আসলে শেখার, এই সূত্র আসলে বেসিক্যালি বিষয়টাকে, এই সূত্র থেকে আমরা কি বিষয় জানতে পারি সেই বিষয়টা নিয়ে একটু কথাবার্তা বলা ট্রাই করবো। এটা হচ্ছে এই নিউটন সাহেব প্রথম যে সূত্রটা ধারণা দিয়েছেন সেটা হচ্ছে বাহ্যিক বল। এখান থেকে আমরা বলের সম্পর্কে একটা ধারণা পাই। আমরা এখান থেকে বলের সম্পর্কে আইডিয়া পাই। এখান থেকে উনি একটু বল সম্পর্কে কিছু কথাবার্তা বলা ট্রাই করছেন। বাহ্যিক বল, তাহলে বাবা আসলে এখানে বাহ্যিক বলটা কি? বাহ্যিক বল সম্পর্কে একটু আইডিয়া নেওয়া উচিত আমাদেরকে। তো এখান থেকে বাহ্যিক বল মানে একটু মাথায় রাখবা যে বলটা বাহ্যিক বল হচ্ছে, বাহ্যিক বল প্রয়োগ না করলে, বাহ্যিক বল হচ্ছে বাহির বল। বাহির থেকে একটা বল প্রয়োগ করা হয়েছে, তাই না? তুমি একটু চিন্তা করো যে তুমি একটা বাসের মধ্যে আছো, এই যে তুমি একটা বাসের মধ্যে আছো, সে বাসের বাইরে থেকে তুমি একটা বল প্রয়োগ করছো, তোমার যথেষ্ট শক্তি আছে, তুমি একটা সুপার হিউম্যান। চিন্তা করো তো, তুমি যখন এই বাইরে থেকে একটা বাসকে ধাক্কা দিবা তখন কি হবে? এই বাসটা সামনের দিকে চলে যাবে। তো তুমি এটা বাহ্যিক বল দিছো, বাহির থেকে বল দিছো। আবার যখন তুমি এই বাসের মধ্যে, সেম বাসের মধ্যে, তুমি যখন বাসের ভিতর থেকে তুমি যদি এই ধাক্কাটা দাও, কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। তাহলে এটা হচ্ছে অভ্যন্তরীণ বল, এটা হচ্ছে বাহ্যিক বল, বাহির থেকে বল। তাহলে বাহ্যিক বলের কারণেই কিন্তু একটা বস্তু গতিশীল বা স্থির বস্তু গতিশীল হয়, গতিশীল বস্তু স্থির হয়। এটি হচ্ছে কথাবার্তা। তাহলে বাহ্যিক বল সম্পর্কে আইডিয়া পেয়ে গেছো, যেটা বাহির থেকে দিবে। এবার কিছু কথাবার্তা হচ্ছে যে বাহ্যিক বল প্রয়োগ না করলে এই কথাটা কি বোঝায়? বাহ্যিক বল প্রয়োগ না করলে এটা না অনেকগুলো সেন্স হইতে পারে। প্রথম কন্ডিশন হচ্ছে যে বাহ্যিক বল প্রয়োগ না করলে এটা এমন হইতে পারে যে একটা বস্তুর উপর তুমি বল প্রয়োগ করো নাই, একটা বস্তুর উপর তুমি কোনো প্রকার বল প্রয়োগ করো, একটা বস্তু চিন্তা করো, সে বস্তুর উপর আমি কোনো বলই প্রয়োগ করিনি, বলের মান হচ্ছে শূন্য। এটা হচ্ছে বাহ্যিক বল প্রয়োগ না করা। তুমি কোনো একটা বস্তুর উপর কোনো বাহির থেকে কোনো বল দেয় নাই, এটাকে আমরা বাহ্যিক বল বলতে পারি। কিন্তু একটা কন্ডিশন আছে, এমনটা না যে তুমি একটা বস্তুর উপর বাহির থেকে কোনো বল প্রয়োগ করো নাই, বলের মান শূন্য, এটা বাহ্যিক বল প্রয়োগ না করা বোঝায়। আরেকটা বোঝায় যে তুমি এখানে একটা বস্তুর উপর বল প্রয়োগ করছো, ধরো 5 নিউটন বল অ্যাপ্লাই করছো এই দিক থেকে এই বস্তুটাকে। আবার তুমি যদি এখান থেকেও যদি এই বস্তুটাকে 5 নিউটন বল অ্যাপ্লাই করো, এই বস্তুটা কিন্তু বাবা স্থির থাকবে। এই বস্তুটা কি থাকবে? স্থির থাকতেছে। এদিক থেকেও 5 নিউটন বল অ্যাপ্লাই করছো, এদিক থেকেও 5 নিউটন অ্যাপ্লাই করছো, দুই দিক থেকে 5 নিউটন বল অ্যাপ্লাই করার কারণে আমার এই বস্তুটা হয়ে গেছে স্থির। তাহলে এখান থেকেও এটাকে আমরা বলতে পারি নেট বল বা লব্ধি বল, এটা হচ্ছে 0 নিউটন। তাহলে এটাও কিন্তু আমাদের বাহ্যিক বলকে ইন্ডিকেট করে, বাহ্যিক বল না প্রয়োগ করাকে ইন্ডিকেট করে। তাহলে বাহ্যিক বল শুধুমাত্র এটা না যে একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম, বল প্রয়োগের কারণে বস্তুটা 0, বল প্রয়োগ করলাম না, এটাই হচ্ছে F = 0, এটাই শুধুমাত্র বাহ্যিক বল প্রয়োগ না করা। বিষয়টা এরকম না। বাহ্যিক বল প্রয়োগ না করা এখানে এটাও বোঝায় দুইটা বস্তুর উপর বল প্রয়োগ অবশ্যই করবা, বাট বল প্রয়োগের উপর, বস্তুর উপর বল প্রয়োগ করার কারণে একাধিক বল প্রয়োগ করছো, বাট বস্তুটার কোনো স্মরণ ঘটেনি। বস্তুটার লব্ধি যে বলটা বা নিট বল সেটা হচ্ছে 0। এটাও কিন্তু বাহ্যিক বল প্রয়োগ না করাটাকেই বোঝায়। কথা বুঝতে পারছো? এটি হচ্ছে মোটামুটি কথাবার্তা। এটা হচ্ছে বাহ্যিক বল প্রয়োগ না করা। এবার নিউটনের আরেকটু প্রশ্নটা করি, দেখো কি লিখছে যে প্রয়োগ না করলে স্থির বস্তু আজীবন স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে, সমবেগে গতিশীল হবে, এটা বুঝাইতেছে। তো আমি এখান থেকে একটু এটাকে মুছতে চাই, তোমরা একটু এটাকে করে ফেলো, তুলে ফেলো আর কি। অবশ্যই ভিডিওটিতে আগে টাইনাইতেও তুলে ফেলবো আর কি। তো দেখো
এখানে কি বলা হয়েছে? স্থির বস্তু। স্থির বস্তু আজীবন স্থির থাকবে, এই যে স্থির বস্তু আজীবন স্থির থাকবে। গতিশীল বস্তু সমবেগে চলবে। এটা দ্বারা বুঝাইছে স্যার যে আসলে বস্তু যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা। স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে। তাহলে এটা হচ্ছে আমরা এই নিউটনের সূত্র দ্বারা আমরা জড়তা সম্পর্কে আইডিয়া পাই। জড়তা একটু দেখি, তাহলে আমরা কি শিখবো? এখন শিখবো হচ্ছে জড়তা। জড়তা হচ্ছে কি? বস্তু যে অবস্থায় আছে, বস্তু যে অবস্থায় আছে, যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা। ঠিক সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা। ঠিক সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা। এটাকে আমরা বলবো হচ্ছে জড়তা। বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে আমরা বলতেছি স্যার এখানে জড়তা। তো দেখো আমাদের নিউটন সাহেব কিন্তু এই কথাটাই বলছেন, স্থির বস্তু আজীবন স্থির থাকবে, স্থির বস্তু স্থিরে আছে, যে অবস্থায় আছে সেই অবস্থায় আছে। গতিশীল বস্তু গতিশীলই আছে, সমবেগে চলতেছে, সে গতিশীল আছে, সে যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতেছে। এটাই হচ্ছে আমাদেরকে নিউটন সাহেবের প্রথম সূত্র থেকে আমরা বুঝতে পারলাম। তাহলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে, বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা। তাহলে আমরা নিউটনের প্রথম সূত্র থেকে দুইটা বিষয় জানতে পারি, একটা হচ্ছে বল সম্পর্কে একটা আইডিয়া পাই, একটা হচ্ছে জড়তা সম্পর্কে আইডিয়া পাই। সুতরাং আমরা একটু লিখবো এমসিকিউর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ যে নিউটনের প্রথম সূত্র থেকে দুইটা বিষয় বুঝতে পারি, একটা হচ্ছে বল সম্পর্কে, একটা হচ্ছে জড়তা সম্পর্কে। ঠিক আছে, জড়তা সম্পর্কে একটা আইডিয়া পাও, একটা হচ্ছে কি বল সম্পর্কে আইডিয়া পাও। এই দুইটা বিষয় নিউটনের প্রথম সূত্র থেকে তুমি জানতে পারো। বল সম্পর্কে আমি আইডিয়া তোমাদেরকে দিছি, আরেকটা হচ্ছে জড়তা সম্পর্কে আইডিয়া দিছি। তো আমরা এখান থেকে না বল সম্পর্কে কিছু কথাবার্তা বলতে চাই। আসলে বল নিয়ে, বলটা কি ইচ্ছা জাস্ট বাহ্যিক বল সম্পর্কে আইডিয়া দিলাম, বাট বলের তো একটা কাহিনী আছে, বলের বিষয় মানে বিষয়টা ফিল আছে, সেই ফিলটা একটু দেওয়া উচিত যেটা বলে মনে করি। তো আমি এটা মোটামুটি মুছে দিব, আমি এবার বল সম্পর্কে কিছু কথাবার্তা বলার ট্রাই করবো এখানে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে। তো এখানে বলটা কি আসলে, বলটা কি, বল নিয়ে কিছু কথাবার্তা বলার ট্রাই করি। চলো, বল হচ্ছে, ধরো একটু চিন্তা করো, বল হচ্ছে কি যে বল হচ্ছে একটু তোমাকে একটু ফিল করাই, জাস্ট আগে একটু উদাহরণ দিই। ধরো কথার কথা একটা গতিশীল, এটা একটা বাস, চিন্তা করো এটা একটা বাস। এই বাসটাকে তুমি ধাক্কা দিছো, এই বাসের উপর তুমি ধাক্কা দিছো। এই ধাক্কা দেওয়ার কারণে এই বাসটা কিন্তু গতিশীল হয়েছে। স্থির বাস ছিল, সেই স্থির ছিল, স্থির থেকে সে কি চলমান হওয়া শুরু করছে, এবার সে চলমান, এবার এই বাসটা চলমান। আবার চিন্তা করো এই চলমান বাসটাকে তুমি যদি আবার কোনো একটা জায়গায় তুমি যদি সুপারম্যানের মতো যদি মনে করো ধাক্কা দিয়া মনে করো একদম থামাই ফেলো, তাহলে কি হবে? গতিশীল এই বাসটাকে, গতিশীল বা চলমান এই বাসটাকে তুমি কি করে ফেলছো? থামাই ফেলছো। এই যে তুমি এখন এটাকে থামাই ফেলছো। ধরো এই বাসটা এবার এখানে তোমার এই বল প্রয়োগের কারণে এটা কি হয়ে গেছে, তোমার এই বস্তুটা থেমে গেছে, এবার সে আবার স্থির হয়ে গেছে। কথা বুঝতে পারছো? তাহলে কাহিনীটা কি? একটা বস্তুকে তুমি ধাক্কা দিচ্ছ, ধাক্কা দেওয়ার পর বস্তুটা চলমান হয়েছে, আবার সেই বস্তুটাকে তুমি ধরে কি করে ফেলছো? থামাই ফেলছো। তাহলে এই বস্তুটা তুমি কি করছো? স্থির করছো। তাহলে আমি কথাটা কিভাবে বলতে পারি না, যার কারণে গতিশীল বস্তু স্থির হয়, স্থির বস্তু গতিশীল হয়, যার কারণে এটা কে করতেছে? বল করতেছে। এটাই হচ্ছে বল। তাহলে আমি একটু দেখে দিই সুন্দরভাবে। যার কারণে স্থির বস্তু গতিশীল হয়, স্থির বস্তু গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে, ওকে, গতিশীল হওয়ার চেষ্টা করে, বা গতিশীল বস্তু স্থির হয় বা স্থির হওয়ার চেষ্টা করে, স্থির হয় বা স্থির হওয়ার চেষ্টা করে, তাকে আমরা কি বলবো? তাকে বলবো বল। সিম্পল কথা, যে তুমি একটা বস্তুর উপরে, সেইটাই উদাহরণ দিছিলাম আর কি, যে আসলে একটা বস্তু স্থির আছে, ধাক্কা দিচ্ছ, চলমান হয়েছে, তার গতির পরিবর্তন করছো, স্থির বস্তু গতিশীল হয়েছে। চলমান না লেখা গতিশীল লিখলে হয়তো তোমরা অনেক খুশি হইতে পারো আর কি। তো গতিশীল লিখে দিই, তোমাদের এই টার্মটার সাথে তোমরা বেশি পরিচিত। এটা হয়েছে কি গতিশীল।
গতিশীল, সেই গতিশীল বস্তুটা আবার হয়েছে কি স্যার, আবার স্থির হয়ে গেছে, তুমি আবার বল প্রয়োগ করছো। এটাই হচ্ছে বেসিক্যালি বল। তো বল সম্পর্কে এটা একটা আমরা আইডিয়া পাইলাম। এবার বলের একটু কথাবার্তা বলি। এটা আসলে বল সম্পর্কে তো এখানে কিছু ধারণা পাইছো। তো বলটা কিন্তু আসলে এক প্রকার না, বেসিক্যালি বল কিন্তু অনেক প্রকার হইতে পারে, অনেক প্রকার না, দুইটা প্রকার বল আছে। এটা নিয়ে কিছু কথাবার্তা বলে এই চিত্রটা আমি একটু মুছতে চাই। বলের একটু প্রকার নিয়ে কিছু কথাবার্তা বলতে চাই। বল হচ্ছে বেসিক্যালি দুই প্রকার, একটু মাথায় রাখবে, এটা তোমাদের বর্তমান কারিকুলামের আগে বিভিন্ন কোশ্চেনগুলো হয়। বল কিরকম দুই প্রকার স্যার একটু কথা বলি। বল হচ্ছে দুইটা, একটা হচ্ছে ধ্রুব বল, একটা হচ্ছে পরিবর্তনশীল বল। আমি কিন্তু বলের মৌলিক বলা প্রকৃতি নিয়ে কথাবার্তা বলতেছি না, ওকে। একটা হচ্ছে আমাদের ধ্রুব বল, ধ্রুব বল, আরেকটা হচ্ছে আমাদের পরিবর্তনশীল বল, পরিবর্তনশীল বল, পরিবর্তনশীল বল, ওকে। তাহলে আমরা কয়টা বল শিখলাম? দুইটা বল, একটা হচ্ছে ধ্রুব বল আর একটা হচ্ছে পরিবর্তনশীল বল। ধ্রুব বল হচ্ছে যেখানে বলের মানটা হচ্ছে ফিক্সড। ধরো আমি যদি বলি F = 2 নিউটন, এটার কোনো চেঞ্জ নাই, এটার কোনো কি নাই, চেঞ্জ নাই, এটা 2 নিউটনই থাকবে। এটা হচ্ছে আমাদের ধ্রুব বল, এইটা কারো উপর ডিপেন্ড করে না, সে হচ্ছে স্বাধীন বলতে পারো, কারো উপর সে নির্ভর করে না। বল, এখানে বলটা সরণ বা সময়ের উপর নির্ভর করতেছে না। একটু লিখে দিই, এই বলটা সময় ও সরণের উপর নির্ভর করে না, সরণের উপর নির্ভর করে না, নির্ভর করে না, নির্ভর করে না। কিন্তু স্যার এখান থেকে যদি একটু কথাবার্তা বলি পরিবর্তনশীল বলের, পরিবর্তনশীল বলটা কিন্তু সময় আর সরণের উপর নির্ভর করে। যেমন একটু কথা যেটা বলি তোমাকে, F = 2t নিউটন, F = 2s নিউটন। এটা মানে কি বোঝায় স্যার? এটা মানে বোঝায় যখন আমার সময়টা হচ্ছে 1 সেকেন্ড, বলটা হবে 2, সময় যখন 2 সেকেন্ড বলটা হবে 4, সময় যখন 3 বলটা হবে কত, তখন 6। মানে প্রত্যেকটা সময় বাড়ার সাথে সাথে আমার এই বলটা দ্বিগুণ হারে বাড়তেছে। বা ধরো কথার কথা 1 মিটার সরণের জন্য এখানে বল হচ্ছে 2 মিটার, 2 মিটার সরণের জন্য বল হবে আমাদের এখানে কত, 4 মিটার। তাহলে এই পরিবর্তনশীল বলটা কার উপর ডিপেন্ড করতেছে, সময় আর সরণের উপর নির্ভর করে। এটা হচ্ছে পরিবর্তনশীল বল, এটা তোমাদের লাগবে, এটা তোমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়টা লিখে দিই। এটা সময় ও সরণের উপর নির্ভর করে, সরণের উপর নির্ভর করে, এটা নির্ভর করে, ঠিক আছে, এটা অবশ্যই নির্ভর করে। সো স্যার বল হচ্ছে দুই প্রকার, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে একটা হচ্ছে পরিবর্তনশীল বল, একটা হচ্ছে ধ্রুব বল। তো পরিবর্তনশীল বলটা অবভিয়াসলি কি সময়ের সরণের উপর নির্ভর করে না, সে স্বাধীন। এটা হচ্ছে স্যার পরিবর্তন, উল্টাপাল্টা বলছে, সরি। ধ্রুব বল হচ্ছে সময়ের সরণের উপর নির্ভর করে, আর পরিবর্তনশীল বল সময়ের সরণের উপর নির্ভর করে না। তো এটি হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, এটা হচ্ছে বল, এই বিষয়টা একটু মাথায় রাখবা। এবার আমরা যেটা সবচেয়ে গুরুত্ব দিয়ে শুনবো সেটা হচ্ছে বলের প্রকৃতি। আমরা আজকে বলের সবকিছু শিখে ফেলবো ইনশাআল্লাহ তোমাদেরকে, ঠিক আছে। তোমাদের একদম অ্যাডমিশন পর্যন্ত বল নিয়ে এই ক্লাস করলে কোনো ঝামেলা হবে না। 9, 10 তো কভার হবে, ইন্টারও কভার হবে ইনশাআল্লাহ, একদম অ্যাডমিশন পর্যন্ত তোমাদের এখানে কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ আজকে এই ক্লাসে। চলো তাহলে এখান থেকে একটু মুছে দিই এগুলো। এবার আমি তোমাদেরকে একটু বলি যে আসলে ধ্রুব বলগুলোকে আসলে কিভাবে আইডেন্টিফাই করা যেতে পারে, ঠিক আছে। ধ্রুব বলটাকে আসলে কিভাবে আইডেন্টিফাই করে, একটু উদাহরণ না দিলে তো হয় না, উদাহরণ দিলে একটু মজা লাগে, তাই না। ধ্রুব বল হচ্ছে যে আমরা আসলে যতগুলা বল দেখি ম্যাক্সিমাম বলটা হচ্ছে ধ্রুব বল। ধরো একটা বাস চলতেছে, সে বাস গতিশীল একটা বাস, এটা গতিশীল একটা বাস একটা ধ্রুব বলে, একটা নির্দিষ্ট ত্বরণে চলতেছে, সেটা তো ধ্রুব বল। একটা বাসের উপর তুমি ধরো 10 নিউটন বল অ্যাপ্লাই করছো, সেটা 10 নিউটন বলেই যাচ্ছে, সে আসলে মনে করো তার পুরা রাস্তা জুড়ে সে 10 নিউটন বলেই ছিল, এটাই হচ্ছে ধ্রুব বল। কিন্তু পরিবর্তনশীল বল যে বললাম যে আসলে সময় আর সরণের উপর নির্ভর করে, কিভাবে নির্ভর করে একটু মনের মধ্যে এই কোশ্চেনটা আসতে পারে না, একটু অ্যান্সার দিয়ে দিই স্যার, ঠিক আছে। ছোট মানুষ যেহেতু তোমরা একটু অ্যান্সারটা দিলে খুব খুশি হবা। একটু চিন্তা করো তো, চিন্তা করো, যেটি স্প্রিং নিয়ে একটু যদি কথাবার্তা বলি, স্প্রিং নিয়ে কথাবার্তা বলি, এই স্প্রিংটা একটু চিন্তা করো তো স্যার। এই স্প্রিংটার উপর এটা সাম্য অবস্থায় আছে, এই স্প্রিংটাকে সাম্য অবস্থা থেকে আমি একটু টানলাম, আমি সাম্য অবস্থা থেকে আরো টানলাম, তো দেখো এই স্প্রিংটার কাহিনীটা কি যদি একটু লক্ষ্য করো, স্প্রিংটা এখান থেকে এ পর্যন্ত একটা এক্স পরিমাণ সরণ ঘটছে, এখান থেকে সাম্য অবস্থা থেকে এ পর্যন্ত সে ধরো এক্স প্রাইম পরিমাণ সরণ ঘটছে। তাহলে এখানে তুলনায় এখানে সরণ বেশি, একটু বুঝো তো স্যার, একটু বোঝার চেষ্টা করো তো। এখান থেকে যেহেতু আমি যদি এটার কথা বলি, এখানে কি প্রত্যয়নী বল বেশি না এখানে প্রত্যয়নী বল বেশি? অবশ্যই বলবো যে স্যার এখানে প্রত্যয়নী বল কম, এখানে প্রত্যয়নী বল বেশি।
এটা যত তুমি যখন স্পিনটাকে যত স্মরণ ঘটাবা সে তার আগের অবস্থানে চলে আসতে চাইবে, ওটি হচ্ছে প্রত্যয়নী বল, সে আগের অবস্থা আসতে চাইবে। তো দেখো তো স্যার, এই বলটা অবশ্যই সরানোর উপর নির্ভর করতেছে, যত টানতেছে তত প্রত্যয়নী বল বাড়তেছে। এখানে যত তুমি টানতেছো ততই প্রত্যয়নী বল বেশি, তাহলে এখানে এটা সরণ কত ছিল, সরণ ছিল কম, প্রত্যয়নী বল এফ ছিল কম। এখানে আমাদের সরণ ছিল বেশি, এক্স ছিল বেশি, প্রত্যয়নী বল বেশি। সুতরাং এখানে কি হয়েছে স্যার, এখানে কাহিনী হচ্ছে সিম্পল, এই পরিবর্তনশীল বল এটা সরণের উপর নির্ভর করছে, এটি হচ্ছে কথাবার্তা। ঠিক আছে স্যার, পরিবর্তনশীল বল তো বুঝতেছি, এটা অপরিবর্তিত থাকবে বলের মান, এটি হচ্ছে কথাবার্তা। আর এটা হচ্ছে কথাবার্তা বলবো, প্যারা নেই, আমরা যখন মহাকর্ষ বল নিয়ে কথাবার্তা বলবো সেটাও একটা পরিবর্তনশীল বল, সেটা আমরা শিখাই দিব, সমস্যা নাই। এবার আসো, এবার আমরা বলের প্রকৃতি নিয়ে কথাবার্তা বলবো। বলের প্রকৃতি নিয়ে কথাবার্তা বলবো, বলের প্রকৃতিটা কি একটু বুঝি। যে বলের প্রকৃতি হচ্ছে যে আসলে আমাদের বেসিক্যালি বল হচ্ছে অনেক ধরনের বল হইতে পারে, স্পর্শ বল, অস্পর্শ বল, সাম্য বল, অসাম্য বল, এগুলো সব কিছু নিয়ে আজকে আলোচনা করবো। তো আজকে আমি একটু লিখবো যে বলের প্রকৃতি, একটু হেডলাইন দিয়ে দিই, দিলে তোমরা খুশি হবা। বলের প্রকৃতি, বলের প্রকৃতি, ঠিক আছে। বলের প্রকৃতি কি স্যার, একটু যদি একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে প্রথম যেটা আছে সেটা হচ্ছে স্পর্শ বল, স্পর্শ বল, স্পর্শ বল, ওকে, স্পর্শ বল, স্পর্শ বল, এটা হচ্ছে স্পর্শ বল, আর একটা হচ্ছে অস্পর্শ বল, অস্পর্শ বল, অস্পর্শ বল, আরেকটা হচ্ছে আমাদের সাম্য বল, অসাম্য বল, একটা হচ্ছে সাম্য বল, সাম্য বল, আরেকটা হচ্ছে অসাম্য বল, সবই আলোচনা করে দেবো প্যানেলে। অসাম্য বল, অসাম্য বল। আচ্ছা, ফার্স্ট অফ অল একটু কথা বলি যে আসলে আমাদের এখান থেকে স্পর্শ বলটা কি। স্পর্শ বল হচ্ছে, একটু আগে লিখি, সুন্দর করে লিখি, অসাম্য বল। আচ্ছা দেখো, একটু বোঝার চেষ্টা করি যে আমাদের এখানে স্পর্শ বল হচ্ছে যে বলটা স্পর্শ করছে, স্পর্শ হয়। ধরো ঘর্ষণ বল, এটা স্পর্শ হচ্ছে, ঠেলা বল, এগুলো কি হচ্ছে, স্পর্শ লাগে, এগুলো তুমি স্পর্শ ছাড়া করতে পারবে না, ঠিক আছে। তো এই যে সংঘর্ষ, সংঘর্ষ বল, ঘর্ষণ বল, টানা বল, এগুলো হচ্ছে কি স্পর্শ হয় একটা তলের সাথে, স্পর্শ। টানা বল, ঠেলা বল, এখানে ধাক্কা দিচ্ছি, ঠিক আছে, আমাকে ধাক্কা দেওয়া লাগতেছে, এটা হচ্ছে কি আমাদের স্পর্শ বল, স্পর্শ ছাড়া তো আমি ধাক্কা বা টানতে পারবো না। সো এগুলো হচ্ছে আমাদের স্পর্শ বল। একটু লিখে দিই, যেমন যেমন তোমার উদাহরণ যেমন দেওয়া যেতে পারে, যে তুমি একটু যদি চিন্তা করো যে আমাদের টানা বল, টানা বল, টানতেছো কোনো কিছু, ঠেলা বল, কোনো কিছু ঠেলতেছো, এগুলোও এক প্রকার বল, ঠিক আছে। আবার তোমার ঘর্ষণ বল, ঘর্ষণ বল, এগুলো সবই হচ্ছে আমাদের, এগুলো সবই হচ্ছে আমাদের স্পর্শ বল। আর অস্পর্শ বল হচ্ছে যেটা স্পর্শ লাগে না, ধরো মহাকর্ষ বল, মহাকর্ষ বলের ক্ষেত্রে কোনো স্পর্শ লাগে না, মহাকর্ষ বল হচ্ছে কোনো স্পর্শ ছাড়া, তড়িৎ বল, তড়িৎ চুম্বক বল, এগুলোতে স্যার আমাদের কোনো স্পর্শ লাগে না, ঠিক আছে। তো অস্পর্শ বল হচ্ছে কি, মহাকর্ষ বল, একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর আকর্ষণ হয়, তাই না। দেখো না, গাছ থেকে আপেল পড়ে যাচ্ছে পৃথিবীর উপর, স্পর্শ ছাড়াই, তাই না। এগুলো হচ্ছে কি অস্পর্শ বল। তারপর তোমার তড়িৎ বল, তড়িৎ বল, ঠিক আছে, তড়িৎ বল, ঠিক আছে। তড়িৎ চুম্বক বল, চুম্বকের আকর্ষণ স্পর্শ ছাড়াই হয়, তাই না। তড়িৎ চুম্বক বল, তড়িৎ চুম্বক বল, আরো অনেক উদাহরণ আছে, ওকে। তড়িৎ চুম্বক বল, এগুলো সবগুলোই হচ্ছে আমাদের, এগুলো সবগুলোই হচ্ছে আমাদের হচ্ছে অস্পর্শ বল। এরপর সাম্য বল হচ্ছে কি স্যার, সাম্য বল হচ্ছে সাম্য অবস্থায় থাকবে, যে বলটা সাম্য অবস্থায় থাকতেছে। একটু তোমাদের উদাহরণ দিই, ধরো কথার কথা, তুমি যদি কোনো একটা সার্ভিস এরিয়ার মধ্যে দাঁড়ায় থাকো, তুমি পড়ে যাও না, একটা কাঠের উপর দাঁড়ায় আসো, তো এই কাঠের উপর দাঁড়ায় থাকার কারণে তুমি যখন এটাকে তুমি ছিঁড়ে যাবে না, কাঠটা ভেঙে যাবে না, এই অবস্থানটাকে আমরা বলবো যে সাম্য অবস্থায় আছে, সে ভেঙে যায়নি। আবার চিন্তা করো, ধরো কোনো একটা দেওয়ালের সাথে কোনো একটা সুতার মাধ্যমে তুমি একটা ছোট্ট একটা বস্তুকে ঝুলাই দিছো, তো তখন এই সুতাটা না ছিঁড়ে যাওয়া পর্যন্ত সেটা সাম্য অবস্থায় আছে, ছিঁড়ে যাবে না, সাম্য অবস্থায় থাকবে। কথা বুঝতে পারছো? যখন এই সুতাটা এই বলটাকে এমন করে একটা বস্তু ঝুলাই দেওয়ার পরেও এটা যখন দেখবা ছিঁড়ে যায়নি, তখন সেটা সাম্য বল। কিন্তু যখন তোমার এখান থেকে ধরো কথার কথা সুতার মধ্যে ধরো একটা বড় লেভেল একটা ইট ঝুলাই দিছো, বড় জোর একটা ইট ঝুলাই দিছো, তখন কি হবে, এই সুতাটা ছিঁড়ে যাবে, ঠিক আছে, এই যে সুতাটা ছিঁড়ে যাবে, এই যে মাঝখানে ছিঁড়ে যাবে, এই যে সুতাটা ছিঁড়ে গেলে এম ভরের বস্তুটাকে ঝোলানোর কারণে সেটা হচ্ছে আমাদের অসাম্য, ঠিক আছে। তাহলে এই যে এটা হচ্ছে সাম্য বল, যখন কোনো কিছু ছিঁড়ে যাবে না, সে সারফেস এরিয়ার মধ্যে স্থির থাকতেছে, যখন সেটা ছুটে পড়ে যাবে তখন আমরা সেটাকে বলবো কি অস্পর্শ বল, ঠিক আছে। দুঃখিত আসলে আবার বলবো, সেটা হচ্ছে সাম্য বল হচ্ছে যে যে বলটা
কারণে সেটা ছিঁড়ে যাবে না, সেটা স্থির থাকবে, সেটা সাম্যবল। আর অসাম্যবল হচ্ছে কি, সেটা মনে করো অস্থির, সে ছিঁড়ে যাবে, সেটা হচ্ছে আমাদের সাম্যবল। মোটামুটি এটি হচ্ছে কথাবার্তা, এটি হচ্ছে আমাদের বলের প্রকৃতি। তো বলের প্রকৃতি সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেলাম। এবার আমরা আলোচনা করবো হচ্ছে মৌলিক বল নিয়ে, যেটা আসলে মোটামুটি গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা হচ্ছে এবার আমরা আলোচনা করবো মৌলিক বল। চলো মৌলিক বল নিয়ে কিছু কথাবার্তা বলি, মৌলিক বল সম্পর্কে কিছু আইডিয়া দিই তোমাদের। তো মৌলিক বল হচ্ছে কয়টা? মৌলিক বল হচ্ছে আমাদের বেসিক্যালি 4টা মৌলিক বল আছে। পড়ছো তোমরা এটা নিয়ে, তোমরা পড়াশোনা করছো। মৌলিক বল কয়টা? মৌলিক বল হচ্ছে 4টি। মৌলিক বল, মৌলিক বল, মৌলিক বল হচ্ছে আমাদের এখানে অবশ্যই 4টি। 4টির মধ্যে প্রথম মৌলিক বল হচ্ছে আমাদের মহাকর্ষ বল। মহাকর্ষ বল, মহাকর্ষ বল, মহাকর্ষ বল, এটা একটা মৌলিক বল। এরপর ভাই আমরা কি জানি বলতো? এরপর আমরা জানি তড়িৎ চুম্বক বল, তড়িৎ চুম্বক বল, তড়িৎ চুম্বক বল। এরপর কি জানি আমরা? এরপর আমরা জানি হচ্ছে সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, নিউক্লিয় বল, ঠিক আছে? সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। এরপর আমরা কি জানি ভাইয়া? এরপর আমরা জানি হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। তো এই হচ্ছে মোটামুটি 4টা বল। আসলে মহাকর্ষ বলটা কি? মহাকর্ষ বল হচ্ছে এমন একটা বল যে বলটা আসলে একটা বস্তুর উপর একটা বস্তুর আকর্ষণ, ঠিক আছে? পৃথিবীর সাথে যে কোনো একটা বস্তুর আকর্ষণকে আমরা বলবো হচ্ছে কি মহাকর্ষ বল। একটা দুটা বস্তুর মধ্যে আকর্ষণ, এগুলো হচ্ছে মহাকর্ষ বল। তড়িৎ চুম্বক বল হচ্ছে কি, যে দুটি স্থির আধান বা দুটো আধানের মধ্যে, গতিশীল আধান হতে পারে, দুটো আধানের মধ্যে যে পরিমাণ আকর্ষণ বিকর্ষণ হয় সেটাকে আমরা বলবো হচ্ছে তড়িৎ চুম্বক বল। নিউক্লিয় বল হচ্ছে কি, সবল নিউক্লিয় বল হচ্ছে যে আমরা নিউক্লিয়াসের ভিতরে আকর্ষণ বলটাকে আমরা বলতেছি সবল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল হচ্ছে কি, নিউক্লিয়াসের ভিতরে যে বিকর্ষণ আছে পজিটিভের, সেই বিকর্ষণগুলোকে বলতেছি আমরা দুর্বল নিউক্লিয় বল। এটা হচ্ছে কথাবার্তা 4টা বল, একটু মাথায় রাখবা। এ হচ্ছে কথাবার্তা, যেটা যেটা বললাম। মহাকর্ষ বল হচ্ছে তার মধ্যে, এই 4টা বলের মধ্যে সবচেয়ে দুর্বল বল। সবচেয়ে দুর্বল বল হচ্ছে আমাদের এই 4টা বলের মধ্যে মহাকর্ষ বল। এটা হচ্ছে সবচেয়ে দুর্বল বল, এটা হচ্ছে সবচেয়ে দুর্বল বল, দুর্বল বল। সে কি? এই বলটা হচ্ছে মহাকর্ষ বল। এই 4টা বলের মধ্যে সবচেয়ে শক্তিশালী বল সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বলকে আমরা বলবো শক্তিশালী বল, শক্তিশালী বল বলবো। ওকে, তাহলে আমরা এখান থেকে বিষয়টা খুব ভালো করে বুঝে গেছি যে আমাদের এখান থেকে 4টা বল আছে মৌলিক বল, কি কি কাজ করে বললাম। তো এখান থেকে দুর্বল বল হচ্ছে, এটার মধ্যে 4টা বলের মধ্যে সবচেয়ে দুর্বল হচ্ছে মহাকর্ষ বল, আর সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। তো এটি হচ্ছে আমাদের বল নিয়ে টুকটাক কথাবার্তা। আমরা মোটামুটি বলের সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেলাম, যে বল সম্পর্কে ডিটেলস যতটুকু কথা বলা যায় আমি সবকিছু তোমাদের মাঝে আলোচনা করে ফেলছি। সো আমাদের এখান থেকে মোটামুটি বল সম্পর্কে আইডিয়া নিয়ে গেছি। কারণ বল সম্পর্কে এত কথা কেন বললাম? চ্যাপ্টারটার নামই বল। তুমি যদি বল সম্পর্কে বেসিক আইডিয়া না পাও তাহলে আসলে লাভ নাই। তো আমাদের চ্যাপ্টারটা বল নিয়ে কথা বলছে, তো আমাদের আলোচনা করতেই হবে বল নিয়ে। বলের মোটামুটি যতটুকু আলোচনা করা সম্ভব তোমাদের লেভেল পর্যন্ত আমি স্যার অতটুকু আলোচনা করছি আর কি তোমাদের জন্য। সো এগুলো একটু মুছে দিই, এগুলো একটু মুছে দিই। এবার আমরা আসলে একটু সামনের দিকে চলে যেতে চাই, তোমাদের জন্য আমরা আরো কিছু আলোচনা করতে চাই। এবার আসলে আমরা একটু কথা বলবো ভরবেগ নিয়ে। ভরবেগ খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, ভরবেগ নিয়ে কিছু কথাবার্তা বলা উচিত আমাদের জন্য। তো ভরবেগ একটু কথাবার্তা বলি। ভরবেগ, ভরবেগটা কি? কমন সেন্স যদি অ্যাপ্লাই করি, ভরবেগ হচ্ছে বস্তুর ভর আর বেগের গুণফল, তাই না? এটা হচ্ছে ভরবেগ। ভরবেগ হচ্ছে কি? ভর ও বেগের গুণফল, বেগের গুণফল, এটাই হচ্ছে আমাদের ভরবেগ। এখানে আসলে রকেট সায়েন্সের কিছু নয়, এটা একটু ইজি বোঝা যায়। ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি, ভি কে আমরা ভি দ্বারা প্রকাশ করি, মানে বেগকে তাহলে আমরা ভি দ্বারা প্রকাশ। সুতরাং ভরবেগকে যদি পি বলি, এটা হচ্ছে এম বি, এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি ভরবেগ। তো একক মাত্রাগুলা স্যার একটু দেখে ফেলা উচিত। ভরবেগের একক হচ্ছে কেজি, এটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড ইনভার্স 1। সুতরাং এটাই হচ্ছে তাদের একক। মুখস্থ অবশ্যই করা যাবে না, এটা বুঝে বুঝে করা। মাত্রা এখান থেকেই বের করবা। এটা হচ্ছে ভরের একক, ভর মানে হচ্ছে মাস, এটাকে এম দ্বারা প্রকাশ করব। লেন্থের একক মিটার, এখানে এল লিখবো। টাইমের একক সেকেন্ড, এটা হলো টি ইনভার্স 1। এটাই হচ্ছে আমাদের মাত্রা। কথা বুঝতে পারছো? মাত্রাগুলো খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের পরীক্ষাতে অবশ্যই আসবে। একক মাত্রা তোমাদের পরীক্ষাতে আসবে, আমি তো লিখেই দিলাম সুন্দর করে। ওকে ভিয়া, এটা সুন্দর করে লিখে দিলাম। তো আমাদের অবশ্যই কি আসবে বলতো পরীক্ষায়? একক মাত্রাগুলো গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা এমসিকিউ আল্লাহ যদি নসিব রাখেন পেয়ে যাবে ইনশাআল্লাহ। সো এটা হচ্ছে কথাবার্তা। ভরবেগ হচ্ছে ভর ও বেগের গুণফল।
তো এবার দেখো আমরা ভরবেগের পরিবর্তন নিয়ে কথাবার্তা বলবো। আমরা তো একক মাত্রা সম্পর্কে শিখিয়ে ফেললাম, ভরবেগ শিখিয়ে ফেললাম। আর ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তনটা কি? ভরবেগের পরিবর্তনটা হচ্ছে যে আমরা ধরো একটা বস্তু চিন্তা করে ফিল করা আগে, এরপর আমরা বুঝবো। দেখুন, এটা একটা গাড়ি চিন্তা করো, সেই গাড়ির একটা ভর আছে, নির্দিষ্ট ভর আছে, ভরটি একটু নিচে লিখি, নির্দিষ্ট পরিমাণে একটা ভর আছে, তার আদিবেগ ধরো ইউ। এই গাড়িটা যখন চলমান হওয়া শুরু করবে, গতিশীল হওয়া শুরু করবে, তখন আমরা একটা কথা বলতে পারি যে তার একটা শেষ বেগ হবে, তাই না? যে একটা যে কোনো একটা পয়েন্টে তার একটা শেষ বেগ পাবো, সেটা হচ্ছে আমাদের ভি। তো এটা হচ্ছে আদি বেগ, এটা হচ্ছে শেষ বেগ। একটু ভালো করে বুঝিও, একটা বস্তু যদি গতিশীল হয় তার তো আর ভরের পরিবর্তন হবে না, তার তো আর ভরের পরিবর্তন হবে না। এমন তো কোনো ঘটনা ঘটবে না যে তুমি একটা দৌড়পতি দিয়ে দিচ্ছ অনেক বড়, অনেক জোরে একটা দৌড়পতি দিয়ে দিচ্ছ, এমন হয়েছে যে তোমার হাতের কোনো একটা অংশ খুলে পড়ে গেছে, বিষয়টা এরকম। আবার এমনও না যে তুমি মনে করো তুমি 50 কেজির একজন মানুষ, তুমি বিশাল ধরে দৌড়ায় আসছো, দৌড়ানোর পর তুমি তোমার ওয়েট মাপছো, সেটা হয়ে গেছে ধরো 40 কেজি, বিষয়টা এরকম না। তাহলে আমাদের ভর বেগের ক্ষেত্রে ভরের পরিবর্তন হয় না, শুধুমাত্র বেগের পরিবর্তন হয়, তাই না? এটাই। হ্যাঁ, এমনও কথা সত্য, ভর বেগের পরিবর্তনে ভরের পরিবর্তনে সেটা এক্সেপশনাল কন্ডিশন, সেই কন্ডিশনগুলো আমরা বড় হয়ে শিখবো, তখন দরকার নেই। এটাও সত্য, এটা হয়। তো দেখো আমাদের এখান থেকে কি আছে স্যার, এখান থেকে যদি কথাবার্তা বলি, এই পয়েন্টের জন্য বা এতটুকুর জন্য আমরা একটা ভরবেগ পাচ্ছি। এটা আদি অবস্থা, এটা হচ্ছে কি আদি অবস্থা, অবশ্যই আদি বেগ আছে, সুতরাং এটা হচ্ছে আদি অবস্থার ভরবেগ, আদি অবস্থায় ভরবেগ। ঠিক আছে, আদি অবস্থায় ভরবেগ, যেটাকে আমরা আদি ভরবেগও বলতে পারি। এটা হচ্ছে আদি অবস্থার ভরবেগ। সেটা কত? এই আদি অবস্থার ভরবেগটা হচ্ছে আমাদের জন্য এখানে, সেটা হচ্ছে এম ইউ। এটা হচ্ছে আদি অবস্থার ভরবেগ। এরপর এটা হচ্ছে আমাদের শেষ অবস্থার ভরবেগ, এটা হচ্ছে আমাদের শেষ অবস্থার ভরবেগ, শেষ অবস্থায় ভরবেগ, শেষ অবস্থায় ভরবেগ, যেটাকে আমরা অবশ্যই অনেক সময় এটাও বলতে পারি শেষ ভরবেগ। ঠিক আছে, এটা হচ্ছে শেষ অবস্থার ভরবেগ, যেটাকে আমরা বলতে পারি এম বি, এটাকে আমরা বলতে পারি এম বি। তাহলে এখানে গুরুত্বপূর্ণ কথা কি, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি স্যার, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের ভরবেগের পরিবর্তনটা কি। ভরবেগের পরিবর্তন হচ্ছে আমরা শেষ ভরবেগ থেকে আদি ভরবেগ বিয়োগ করবো, এটি হচ্ছে সেন্স, তাই না? ভরবেগের পরিবর্তনকে আমরা অনেক সময় ডেল পি দ্বারা প্রকাশ করি। তো আমরা লিখতে পারি ডেল পি ইকুয়াল টু শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। ঠিক আছে, ডেল পি মানে হচ্ছে কি স্যার, শেষ ভরবেগ, শেষ থেকে আদিটা বিয়োগ করি, শেষ ভরবেগ, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, আদি ভরবেগ। তাহলে এখান থেকে শেষ ভরবেগ কি স্যার, শেষ ভরবেগ হচ্ছে এম বি, আদি ভরবেগ হচ্ছে এম ইউ। তাহলে এখান থেকে তুমি সিম্পলি একটা এম কমন নিতে পারো, এম বাই ইউ। তাহলে এটাই হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন। গুরুত্বপূর্ণ কথা, ভরবেগের পরিবর্তন। কিন্তু এখানে আমরা ভরবেগের পরিবর্তন শিখছি, খুব ভালো কথা। আমাদের কিন্তু ভরবেগের পরিবর্তন শিখলেই হবে না, আমাদের ভরবেগের পরিবর্তন হার কেউ জানতে হবে। তাহলে আমরা একটু কথাবার্তা বলি, এটা একটু মুছে দিতে চাইবো। তাহলে এখান থেকে একটু মুছে দিয়ে আমরা ভরবেগের পরিবর্তন পেয়ে গেছি। এবার তোমাকে যদি সামহাও বলে ভরবেগের পরিবর্তন শেষ, এবার যদি তোমাকে বলে ভরবেগের পরিবর্তনের সাথে হার যুক্ত করে দিচ্ছে, হার, হার মানে হচ্ছে সময়। মাথায় রাখবা, ভরবেগের পরিবর্তনের হার যখনই তোমাকে বলবে, তখনই যে জায়গায় হার বলবে ফিজিক্সের ভাষায় সেই জায়গায় সময় দ্বারা ভাগ করবা, টি দ্বারা ভাগ করবা। তাহলে আমাদের ভরবেগের পরিবর্তন হার মানে হচ্ছে ভরবেগের পরিবর্তনকে টাইম দ্বারা ভাগ করব। কথা বুঝতে পারছো? ভরবেগের পরিবর্তনকে টাইম দ্বারা ভাগ করবো, সুতরাং আলটিমেটলি বলতে পারি এই ভরবেগের পরিবর্তন হচ্ছে এম বি মাইনাস ইউ, নিচে হবে টি। তাহলে আলটিমেটলি এম কে যদি এই পাশে রাখো, এটা হবে বি মাইনাস ইউ বাই টি। তাহলে আলটিমেটলি এটা তো তোমাদের ত্বরণের সূত্র ছোটবেলায় পড়ছোই তোমরা, দ্বিতীয় অধ্যায়, বি মাইনাস ইউ বাই টি। এটা হচ্ছে আমাদের ত্বরণ। তাহলে এটাই হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তনের হার, এটা হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তনের হার, পরিবর্তনের হার। কথা বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে সিম্পল কথাবার্তা, এটা হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তনের হার। যদি ভরবেগের পরিবর্তনের হার বুঝি, এবার আমরা যে বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। খুবই মজার, খুবই মজার। নিউটনের দ্বিতীয় সূত্র কি বলছে, তো লিখে দিই। এটা লিখে ফেলে, এটা পজ করে লিখে ফেলে, আমি এটা মুছে দিব। আচ্ছা, এবার দেখো, এবার এটা গুরুত্বপূর্ণ কথাবার্তা বলি, সেটা হচ্ছে দেখো এখান থেকে লিখবো, বেশি কথাবার্তা লিখবো না। সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র কি বলছে, ভরবেগের পরিবর্তনের হার। নিউটনের দ্বিতীয় সূত্র এটার মধ্যেই লিখে দিই। নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র, ঠিক আছে। ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, প্রযুক্ত বলের
সমানুপাতিক, প্রযুক্ত বলের সমানুপাতিক, প্রযুক্ত প্রযুক্ত বলের সমানুপাতিক, ঠিক আছে, সমানুপাতিক। তো খুব ভালো করে তাকাও যে সব প্রযুক্ত বলের সমান, এতটুকু রাখলাম, আরো আছে বাট ওইটুকু পার্ট আমার জন্য দরকার নেই। ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক, ভরবেগ যেদিকে বল যেদিকে ভরবেগ সেদিকেই হয়, ঠিক আছে, এটা আমরা বুঝবো না, এটা মেলা নাই। তো দেখো এখান থেকে একটু ভালো করে দেখো, ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক মানে কি? মানে হচ্ছে ভাই একটু আগে আমরা বের করছিলাম কি, ডেল পি বাই টি, বা যেটাকে আমরা বলতে পারি এম এ, এটা আমরা শিখছিলাম একটু আগে ভরবেগের পরিবর্তন হারে। আমি লিখবো ডাইরেক্ট যে এফ সমানুপাতিক এম এ, ভরবেগের পরিবর্তনের হার, এই যে পরিবর্তনের হার, এটাই তো পড়ছিলাম, পরিবর্তনের হার প্রযুক্ত বল মানে হচ্ছে এফ তার সমানুপাতিক। সুতরাং দেখো তো বাবা, এখান থেকে তুমি যদি সমানুপাতিক চিহ্নটা উঠাই দাও, কে আসবে, ইকুয়াল টু এম এ, সিম্পল কথাবার্তা, এখান থেকে কে এর মান হবে 1। সুতরাং আলটিমেটলি কে ইকুয়াল টু 1 হলে আমরা বলতে পারি এফ ইকুয়াল টু এম এ। এটাই হচ্ছে আমার নিউটনের সেই বিখ্যাত সূত্র, এটি হচ্ছে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্রের ফর্মেটটা। কথা বুঝতে পারছো? এটি হচ্ছে কথাবার্তা। তাহলে আমরা মোটামুটি ভরবেগ শিখলাম, ভরবেগের পরিবর্তন শিখলাম, ভরবেগের পরিবর্তনের হার শিখলাম, সেই জায়গা থেকে নিউটনের দ্বিতীয় সূত্র প্রমাণ দিয়ে দিলাম। কথা বুঝতে পারছো? সিম্পল কথাবার্তা, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, প্রযুক্ত বলের সমানুপাতিক, পরিবর্তন হার মানে হচ্ছে কি এম এ, প্রযুক্ত বলের সমানুপাতিক, এখান থেকে কি করবা, সমানুপাতিক ধ্রুবক দিবা, এটা ধ্রুবক অবশ্যই দেওয়া লাগবে, এফ ইকুয়াল টু এম এ, এটি হচ্ছে কথাবার্তা। তো এটি হচ্ছে আমরা মোটামুটি আমরা এখান থেকে ট্রাই করছি আর কি ভরবেগের নিউটনের দ্বিতীয় সূত্রটাকেও মোটামুটি শেষ করে দেওয়ার। তো এটা আমরা মোটামুটি বুঝলাম।